লেখো এটা। স্যার আপনি আজ ন্যাপবার কথা বলেছিলেন। হুম, আগে এটা করো, তারপর। এটা লেখো। লেখা হলে বলবে। সুমন লিখেছো? সুমন? হ্যাঁ স্যার, লিখেছি লিখেছি। হ্যাঁ। শোনা শুভজিৎ যাচ্ছে স্যার? লিখেছো? শুভজিৎ, হ্যাঁ এবার শুনতে পাচ্ছি আমি। শুভজিৎ আচ্ছা আচ্ছা। লিখেছো? শুভজিৎ, তোমার লেখা হয়েছে? শুভজিৎ অফলাইন হয়ে গিয়েছে। ঠিক আছে, চলো স্টার্ট করছি। হ্যাঁ, দাও। আজকের আমার ফার্স্ট টপিক হচ্ছে মিডিয়া কোয়ারি। ঠিক আছে, বলবে যেখানটা বুঝতে পারবে না বলবে। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে মিডিয়া কোয়ারি। মিডিয়া কোয়ারির পারপাস কি, বা মিডিয়া কোয়ারি কি কাজে লাগে? হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে। মিডিয়া কোয়ারি হচ্ছে আমার কাস্টম রেসপন্সিভ। কাস্টমার রেসপন্সিভ মানে ধরো আমি একটা ওয়েবসাইট ওপেন করেছি। এবার এটা তো আমি ল্যাপটপ স্ক্রিনে এই মুহূর্তে আমি ওপেন করে রেখেছি। তো মোবাইল স্ক্রিনে কিরকম দেখতে লাগবে সেই ডিজাইনটা দেখতে গেলে এটাকে ইন্সপেক্ট করতে হবে। আমি পেজের ওপর রাইট ক্লিক করে যদি ইন্সপেক্ট করে মোবাইল স্ক্রিনে নিয়ে যাই, যেমন দেখো এটা যেমন এখন মোবাইল স্ক্রিনে আছে, স্ক্রিন সাইজ 588, মানে এটা হচ্ছে মোবাইল স্ক্রিন। তো মোবাইল স্ক্রিনে কি দেখতে পাচ্ছি, টেক্সটটা যেটা আছে ওর নিচে আছে ভিডিও। আর ল্যাপটপ স্ক্রিনে গেলে তুমি দেখতে পাবে টেক্সট আছে বাঁ দিকে আর ভিডিওটা চলছে তার ডান দিকে। তো এই জিনিসগুলোকে কোডিং দিয়ে বানাতে হয়। সেই কোডিংটা হচ্ছে আমার মিডিয়া কোয়ারি। আমি মিডিয়া কোয়ারির কোডিং দিয়ে আমি এই ভিডিও হোক, টেক্সট হোক, লেখা হোক, এগুলোর পজিশনগুলোকে, এর কালারগুলোকে, সমস্ত কিছুকে টার্গেট করে আমি চেঞ্জ করতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার, বুঝতে হ্যালো। পেরেছি। হ্যাঁ, দেখো এবার করব কিভাবে। ধরো একটা আমি ফোল্ডার বানালাম ফার্স্ট। করে দিলাম মিডিয়া কোয়ারি ডে 1। নর্মাল এখান থেকে যেভাবে ভিএস কোড খোলে আমি ওইভাবে ভিএস কোড ওপেন করে নিয়েছি। ঠিক আছে,
দিয়ে এইখান থেকে এটা আমি HTML বানিয়ে নিলাম। CSS বানিয়ে নিচ্ছি, CSS এর ফোল্ডার বানিয়ে নিলাম, লিংক দিয়ে যেভাবে কানেক্ট করে সেভাবে CSS এর ফাইলটাকে আমি কানেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, কানেক্ট হয়ে গেল। এবার একটা প্যারাগ্রাফ নিচ্ছি আমি, এটা আমি প্যারাগ্রাফ নিয়েছি। রান করলে কি দেখতে পাবো, যেহেতু নর্মাল একটা প্যারাগ্রাফ আছে, ওই প্যারাগ্রাফটা আমার শো হচ্ছে স্ক্রিনে। ঠিক আছে, এবার মিডিয়া কোয়ারি বা স্ক্রিন সাইজ যে অ্যাকচুয়াল কাজ করে সেটা তো আমাকে চেক করে দেখতে হবে। তো এরপর আমি যে এক্সাম্পলটা করব সেটা দিয়ে আমি এটাই বোঝাবো যে বিভিন্ন বিভিন্ন স্ক্রিন সাইজে আমার রেসপন্সিভটা কাজ করছে। দেখো কিভাবে করব। গুগল থেকে ওপেন করে নেবো বুটস্ট্র্যাপ ব্রেক পয়েন্ট। কি ওপেন করবো বলো? স্যার বুটস্ট্র্যাপ ব্রেক পয়েন্ট কি জন্য? সিএসএস এর ক্লাসে। এবার আমি বলছি, আমি এই যে স্ক্রিন সাইজটা লিখলাম, এই স্ক্রিন সাইজটা আমার কিন্তু মুখস্থ, কিন্তু তোমরা প্রথমবার করছো, যদি অলরেডি আগে করে থাকো তাহলে তোমাদের ওই স্কেল সাইজগুলো মনে থাকবে, কিন্তু যারা ফার্স্ট টাইম করছো তারা কিন্তু স্কেলের সাইজ কিন্তু জানো না। এবার স্কেলের সাইজগুলো আলাদাভাবে কোথাও কিন্তু লেখা নেই, শুধুমাত্র লেখা আছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল পেজে। এমনি তুমি এবার কোনো এআই টুল দিয়ে বের করে আনলে সেটা আলাদা ব্যাপার, আমি সেসব বলছি না। তো অফিসিয়াল ভাবে সিএসএস এর কোনো পেজে লেখা নেই, এইচটিএমএল এর কোনো পেজে লেখা নেই, লেখা আছে শুধু বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইটে। ওই কারণে আমি বুটস্ট্র্যাপ ব্রেক পয়েন্টে আমি যাচ্ছি, যাতে তোমরা কোথা থেকে নেবে, কোথায় স্ক্রিন সাইজ শুরু করবে, কোথায় গিয়ে শেষ করবে, সেটা তোমরা ওই পেজটা গিয়ে তোমরা বের করে আনতে পারবে। বা এইটা তুমি যদি লিখে নাও, এটা থেকেও করতে পারো, একই জিনিস আছে। ঠিক আছে, বা আমি বা এই স্কেলের সাইজটা পেলাম কোথা থেকে, আমিও পেয়েছি কিন্তু বুটস্ট্র্যাপ ব্রেক পয়েন্ট থেকে। ঠিক আছে, বুটস্ট্র্যাপ ব্রেক পয়েন্ট থেকে আমি ব্রেক পয়েন্ট আমি ওপেন করে নিচ্ছি। দেখো, এটা হচ্ছে ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্ট মানে হচ্ছে কোন ডিভাইসের স্ক্রিন সাইজ কতটা। একটা হয় খুব ছোট ফোন অথচ নেট চলে, যেমন জিও ফোনগুলো, ডবল এক্সট্রা স্মল, তারপর স্মল ডিভাইস, তারপর ধরো লার্জ, তারপর ধরো এক্সট্রা লার্জ, তারপর হচ্ছে ডবল এক্সট্রা লার্জ। এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট স্ক্রিনের আলাদা আলাদা ডিভাইস আছে। সব থেকে বড় বলতে গেলে যে বড় টিভিগুলো হয়, ওর থেকে বড় কোনো ডিজিটাল ডিভাইস এখনো অবধি বেরোয়নি। ওই টিভির, যার যত বড় টিভি আছে ওটাকে তোমার ডবল এক্সেল এর মধ্যে ধরা হয়। আর সব থেকে ছোটর মধ্যে ধরা হয় জিও ফোনগুলো, ওর থেকে ছোট কোনো ইলেকট্রনিক ডিভাইস কিন্তু বেরোয়নি যার মধ্যে নেট চলছে। তো সব থেকে ছোট যে স্কেল সাইজ সেটাকে ধরা হয় 320 থেকে 575, এইটা। এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট স্কেল সাইজের ডিফারেন্ট ডিফারেন্ট আছে। ঠিক আছে, আমরা এইখানে গিয়ে দেখতে হবে। দেখো, 576 থেকে কম, স্মল হচ্ছে 576 থেকে বেশি, মিডিয়াম হচ্ছে 768 থেকে বেশি, লার্জ হচ্ছে 992 থেকে বেশি, এক্সেল হচ্ছে 1200 থেকে বেশি, আর ডবল এক্সেল হচ্ছে 1400 উপরে। তোমরা বা আমরা কিভাবে কোডিং করব, আমরা এইভাবে পেজটা নিচের দিকে চলে যাব, গিয়ে এমন লাইন কোডিংটাকে কপি করব যেটাতে মিন উইথ আর ম্যাক্স উইথ দেখো একসাথে আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার এই মিন উইথ ম্যাক্স উইথ লাইনটাকে কপি করে আমার ফোল্ডার ওপেন করব, এখান থেকে সিএসএস ফাইলে চলে যাব, এখানে গিয়ে ওটাকে পেস্ট করে দেবো। ঠিক আছে, বুঝতে পেরেছি কি বললাম? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার যে স্কেল সাইজটা আসছে এটাকে আমি 5 বার কপি পেস্ট করব। হয়ে গেল। দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইসের স্কেলের সাইজ আমি তৈরি করব। সব থেকে কম হচ্ছে 320। 320 ডিভাইসটা ক্লোজ হয় 575.98 গিয়ে। তারপরেরটা শুরু হয় 576 থেকে,
767.98, তারপরেরটা 768 থেকে 991.98, তারপরেরটা হচ্ছে 992 থেকে 1199.98, তারপরেরটা 1200 থেকে শুরু হয়। স্যার এই কোডটা চ্যাটে হ্যাঁ দিয়ে দিলে ভালো হতো, আচ্ছা চ্যাটে দিয়ে দেবো, আচ্ছা ঠিক আছে। তাহলে কপি করুন। হ্যাঁ দিয়ে দিচ্ছি তো। ঠিক আছে, এটা কিন্তু এখনই কপি করে নাও, কারণ ক্লাস শেষ হলে চ্যাটটা চলে যাবে, কিন্তু পার্মানেন্ট চ্যাট নয় এগুলো। তো এটা হলো স্কেলের সাইজ। তোমরাও যখন করবে এই স্কেলের সাইজটাকে প্রথমে বানিয়ে নিচ্ছ, ওইভাবে বানিয়ে নেবে। এবার আদৌ কি এই স্কেল সাইজটায় কাজ করছে সেটা আমি চেক করব, যে এই স্কেল সাইজ করছে কি করছে। কিভাবে চেক করব? HTML আমি একটা প্যারাগ্রাফ নিয়েছি, আর কিচ্ছু নাই, কিন্তু সব থেকে স্মল যে সাইজটা আছে প্যারাগ্রাফকে টার্গেট করে করলাম ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, এবার আমি এটাকে রান ইন্সপেক্ট করে সাইজে যখনই আমি যাব, দেখো প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে গেছে। তাহলে এটা থেকে আমি বুঝতে পারছি যে স্পেসিফিক স্কেল দিয়ে আমার মিডিয়া কোয়েরি করে। স্যার বোঝা গেছে? স্ক্রিন কাজ করছে না, স্ক্রিন ফ্রিজ হয়ে গিয়েছে। আমি যদি না এটা চেক করি যে প্রত্যেকটা স্ক্রিন সাইজে, যে আমার এখন আমি চেক না করব, আমি মাথা পারবো না। তো আমি কি করলাম, ওই স্পেসিফিক স্কেল সাইজে গিয়ে, যেহেতু HTML এ শুধু আমার প্যারাগ্রাফ আছে, আমি প্যারাগ্রাফের কালারটাকে আমি চেঞ্জ করে দেবো। কথা ঠিকঠাক হচ্ছে না, কেটে কেটে আসছে। এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মানে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। স্যার স্ক্রিন গুলো লেটে লেটে খুলছে। ঠিক আছে, এই বৃষ্টি হয়েছে না, কাল থেকে বৃষ্টি হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম করছে একটু। ওয়াইফাই হলে ওয়াইফাই নাকি আপনার? হ্যাঁ জিও লাগানো আছে। তাহলে তো কিছু করা যাবে না, এমনি মোবাইল হলে বাইরে রেখে নিলে আবার হতো। হ্যাঁ ঠিক আছে, স্লো 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 দেখাচ্ছে, দাঁড়াও। কি বললাম যে আমার মিডিয়া কোয়ারি কাজ করছে কিনা কি করে বুঝবো? আমি সেই স্পেসিফিক স্ক্রিন সাইজে গিয়ে, যেহেতু আমার শুধু প্যারাগ্রাফ আছে, আমি একটা প্যারাগ্রাফে কালার দিলাম। এবার ওই স্ক্রিন সাইজে যদি আমি যাই, কালার যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমি বুঝতে পারবো মিডিয়া কোয়ারি কাজ করেছে। তো নর্মাল আমি এটাকে রান করব। ফার্স্টে রান করলে কি দেখতে পাচ্ছি, ল্যাপটপ স্ক্রিনে কিন্তু কোনো কালার নেই। এবার এটাকে ছোট করব, ছোট করে ওই স্পেসিফিক স্ক্রিন সাইজে যাব। দেখো এখনো কিন্তু পেজের কালার আমার হোয়াইট আছে, আর এখানে পেজের ডাইমেনশন দেখাচ্ছে 914, ওটাকে ওই 320 থেকে 575 সাইজের মধ্যে নিয়ে আসবো। 532, মানে ওই ওই রেঞ্জের মধ্যে যখনই আসবে, প্যারাগ্রাফের কালার আমার রেড হয়ে যাবে। বোঝা গেছে এতটা? হ্যাঁ বোঝা গেছে। হ্যাঁ স্যার। এবার প্রত্যেকটা স্কেলকে আমি চেক করব। প্যারাগ্রাফকে টার্গেট করে ব্যাকগ্রাউন্ড কালার ধর আমি করে দিলাম ইয়েলো। এটা কত করছি, 576 থেকে 767। তো ওই স্কেলে গেলে দেখতে পাবো প্যারাগ্রাফের কালার দেখো হলুদ হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা স্কেলকে একবার করে দেখে নেব। ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক হয়ে গেছে, এটা এইভাবে লিখে নিলাম। ব্যাকগ্রাউন্ড কালার ধরো ব্ল্যাক আর কালার রেড। এবার আমি চেক করব। ঠিক আছে, দাও। সব থেকে কম হচ্ছে রেড, তারপর হচ্ছে ইয়েলো, তারপর হচ্ছে আমার পিঙ্ক, তারপর আমার টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, টেক্সটের কালার রেড, তারপর আমি নর্মাল, তারপরের স্কেলটা আমি কিছু করিনি। তাহলে বোঝা গেল যে প্রত্যেকটা স্কেলেই কিন্তু মিডিয়া কোয়ারি টার্গেট হচ্ছে। এটা বুঝতে পেরেছি? বলো। ধরুন ওখানে মেনশন করা আছে এত সাইজ, যে একদম শেষের যেটা আছে 1399।
হ্যাঁ ওখানে যদি আমরা একটু বেশি করে দিই, ধরুন 1799 এরকম করে দিলাম, তাহলে কাজ করবে? কাজ করবে, কিন্তু আমার সেই ডিভাইসটা থাকতে হবে। আমরা যে স্ট্যান্ডার্ড ল্যাপটপে কাজ করি সেটা 1400-র উপরের নয় কিন্তু। তাহলে আমাকে সেই আমাদের যে অফলাইন ক্লাসে যে মনিটর গুলো আছে হ্যাঁ, সেইগুলো নিয়ে বসতে হবে, তবে তুমি ওর রেজাল্ট তুমি চোখে দেখতে পাবে। বুঝতে পেরেছি? 1400-র উপরে করতে গেলে আমার কাছে বড় সাইজের টিভি দরকার। আমাদের যে ঘরে যে ল্যাপটপ গুলো আছে ওগুলোতে হবে না। ঠিক আছে, বোঝা গেছে? স্ক্রিন সাইজ মানে রেজুলেশন না। স্ক্রিন সাইজ, এই যে ম্যাক্স সুইচ আছে, এগুলো অ্যাকচুয়াল স্ক্রিন সাইজ। না, হ্যালো? এমনি তো আমাদের ল্যাপটপের রেজুলেশন 1920 × 1080p। না, রেজুলেশনে যেতে হবে না। এগুলো অ্যাকচুয়াল হচ্ছে বাই ডিফল্ট কন্টেনার সাইজ হয়, সেইটার উপর টার্গেট করে করতে হবে। হ্যালো, শোনা যাচ্ছে? আমার হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। এবার এবার কথা হচ্ছে যে শুধু কি প্যারাগ্রাফের ওপরই কি মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করা যায় সেরকম কিন্তু নয়। আমি সমস্ত কিছুর ওপরে কিন্তু মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করতে পারবো। তো এটা জাস্ট একটা নর্মাল ইজি এক্সাম্পল হলো। এবার আমি অন্যরকম এক্সাম্পলে যাচ্ছি, দেখো। হ্যাঁ, ধরুন আমাদের ওই ওয়েব স্ক্রিটারের যে সাইটটা আছে, ভিডিওটা নিচে নিচে হ্যাঁ চলে আসছে মোবাইলে। হ্যাঁ হ্যাঁ তার জন্য তো বোধহয় আলাদা করে ফ্লেক্স বক্সের কোড লেখা আছে। হ্যাঁ 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 ওইটাই দেখাচ্ছি। ধরো একটা আমি কন্টেনার নিলাম, তার ভেতর 3টে বক্স নিচ্ছি। বলবে, হ্যাঁ, বুঝতে না পারলে বলবে। দেখো, আমি নর্মাল 3টে বক্স নিয়েছি, রেড গ্রিন ব্লু, আর তাতে ফ্লেক্স চালিয়ে রেখেছি। আমি জানি ফ্লেক্স চালালে অটোমেটিক পাশাপাশি গিয়ে বসবে। এবার আমি মিডিয়া কোয়ারি ওঠাবো। এখান থেকে ধরো যে কোনো একটা স্কেল সাইজ আমি উঠিয়ে নিচ্ছি, এই স্কেল সাইজটাই আমি উঠাচ্ছি। ঠিক আছে, স্কেল সাইজটা উঠিয়ে এখানে আমি পেস্ট করলাম। স্ক্রিনের সাইজ দিয়েছি আমি 576 থেকে 768 দিয়ে। ডট কন্টেনারে আমি কি চালিয়ে রেখেছি? আমি কন্টেনারে ফ্লেক্স চালিয়ে রেখেছি, তাই সেখানে ওটা পাশাপাশি আসছে। কন্টেনারে আমি কি এবার করে দিচ্ছি, ফ্লেক্স ডাইরেকশন কলম, যেটা বাই ডিফল্ট মানে কোডিং দিয়ে যেটাকে আমি রো করেছি, ওর ডাইরেকশনটাকে আমি কলম করে দিলাম। এবার রান বাই করি। ডিফল্ট রো না লিখলেও ওটা রোতেই আসছে। না, বাই ডিফল্ট রোতে আসবে তখন যখন আমি ওর উইথকে 100 PS না করি, তখন। এবার ওই যে স্ক্রিন সাইজটা দিলাম, ওই স্ক্রিন সাইজে আমাকে একে নিয়ে যেতে হবে। ওই স্ক্রিন সাইজে যখনই আমি নিয়ে যাব, দেখো ও কলম হয়ে গেল। তাহলে এটা থেকে কি বোঝাতে পারছি যে মিডিয়া কোয়েরি সমস্ত স্কেলে গিয়ে কাজ করে, এরকম নয় যে স্পেসিফিক একটা স্কেলে গিয়ে কাজ করবে।
যে স্কেলে আমি যে কোডটা দেবো আর সমস্ত কিছুর উপরে টার্গেট করা যায়, যে স্কেলে আমি যে কোডিংটা দেবো সেটা সেইভাবে কাজ করবে। এতটা বুঝতে পেরেছি? হ্যাঁ বুঝছি। আচ্ছা, না ওটা তো স্যার ধরুন ফ্লেক্স বক্সে মিডিয়া ডিসপ্লে ফ্লেক্স লেখার সঙ্গে সঙ্গে তো বাই ডিফল্ট ওটা রোতে আসছে। হুম, ওটা ডিফল্ট কি কোনো প্রপার্টি অ্যাপ্লাই হচ্ছে ওতে রো এরকম কিছু? না না না। আচ্ছা, আমাদের বক্স শ্যাডো আমি করেছি ক্লাসে, বক্স শ্যাডো হ্যাঁ বক্সটাও হয়েছে। হয়ে গেছে না? ঠিক আছে। তাহলে নেক্সট বলো। আহ, আগের দিন কি কি করেছিলাম একটু মনে করো না, তাহলে আমার মনে পড়বে। বক্স শ্যাডো হয়েছিল আর ফ্লেক্স হুম চলছিল। হুম, আরেকবার বলো, শুনতে পেলাম না, আরেকবার বলো। বক্স শ্যাডো হয়েছিল আর ফ্লেক্স চলছিল ফ্লেক্স। হ্যাঁ, ফ্লেক্সের কি কি করেছিলাম? ফ্লেক্সের হ্যালো। হ্যাঁ ফ্লেক্স হুম ফ্লেক্সের কিছু কিছু প্রপার্টি হয়েছিল যেমন ধরুন হুম, কি কি করেছিলাম বলো? পজিশন করেছিলাম, তোমাদের পজিশন। এমনি হ্যাঁ পজিশন যেটা ওই অ্যাবসলিউট রিলেটিভ ফার্স্ট পজিশন, ফাইনাল পজিশন এইসব। অ্যাবসলিউট অ্যাবসলিউট রিলেটিভ এগুলো তো স্যার পজিশনের। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ করেছিলাম। ওইগুলো হয়েছিল। হ্যাঁ হয়েছিল। আচ্ছা আচ্ছা। স্যার ফ্লোরটা একটু বলে দিলে ভালো হতো যে ফ্লোরটার ব্যবহারটা কোথায় করবো আমরা। হুম, বলছি। আর আর কি করেছিলাম? এনের চাইল্ড করেছি, এনের চাইল্ড। এনের চাইল্ডে দুই একটা প্রপার্টি দেখানো হয়েছে মানে ডিফল্ট যে হ্যাঁ প্রপার্টি ওইটা দেখানো হয়েছে আর হ্যাঁ অডটা দেখানো হয়েছে ওটা দেখো। অড। হ্যাঁ হ্যাঁ, ওটা দেখানো হয়েছিল। আচ্ছা, আর দাঁড়াও। আহ, এনের চাইল্ডে তো আরো অনেক প্রপার্টি আছে সেগুলো শেখানো হয়নি শুধু অল্প একটা দিকেই ছেড়ে দেওয়া হয়েছে। জেড ইন্ডেক্স দেখানো হয়েছে, জেড ইন্ডেক্স জেড ইন্ডেক্স দেখানো হয়েছে। দেখানো হয়েছে। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ না তো বলো, হয়নি বুঝতে হয়নি পারছি। স্যার হয়নি। হয়নি, জেড ইন্ডেক্স দেখানো হয়নি তো? ঠিক আছে, দেখো। না জেডি সেই মাইনাস ভ্যালু দেয় ওইটা তো স্যার পজিশনের হ্যাঁ সময়। হ্যাঁ হ্যাঁ, পজিশনের সময় হ্যাঁ ওটা মাইনাস। দেখানো হয়েছিল পজিশনের সময় হয়েছিল কিন্তু হ্যাঁ 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 অন্য সময় দেখানো হয়নি। হ্যাঁ, ওই একটাই দেখানো হবে, কাস্টম এইচটিএমএল। আর কি দেখাবো কাস্টম এইচটিএমএল? কি আর থোড়ি এইচটিএমএল এর মতো 4 মাস ধরে ক্লাস হবে? তাহলে আর কি প্রপার্টি আছে? ঠিক আছে, তাহলে ন্যাপবারটা স্টার্ট করি, চলো। সায়ন্তনী, ভয়েস আর ভিডিও অন করছো না? এইখানে এইখানে যে অপশনটা আছে ওটা মিউট স্যার কথা করো, শোনা যাচ্ছে না কিছু একদম। তবে কথা কাটছে খুব। মাইক আর এই যে ভিডিওর অপশনটা এইটাকে অন করো, তবে তুমি অন করতে পারবে তো। তো হ্যালো হ্যালো হ্যাঁ স্যার হ্যালো, বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি।
এইটাকে এটাকে অ্যাক্টিভ রাখো, ইয়েকে বলছি, সায়ন্তনীকে বলছি, এই এই জায়গাটা এইটা মনে অফ করে রেখেছো, এটা ব্রাউজার সেটিং এর অপশন, এখানটা হয়তো অফ আছে। উপর দিকে যেখানে লাইভ মেরিট হাব লেখা আছে, ওর এইখানে এই মাইকটাকে অন করো, তবে কথা বলতে পারবে। স্যার এরা এতদিন ধরে ক্লাস করছে, মানে বুঝতে পারছে না না না, বললে তো সায়ন্তনী এর আগে। লেটে জয়েন করেছে, সায়ন্তনী থোড়ি না প্রথম দিন থেকে করছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে বুঝতে পারিনি। শান্তনী তো অনলাইনও নেই। না, আমার এখানে দেখাচ্ছে কিন্তু আজকে একটু নেটটাও তো ঝামেলা পাকাচ্ছে না, কি করবো। আচ্ছা চলো, লেখো সবাই। কি লিখলাম বলো তো? নেক্সট টপিক নেপবার। স্যার নেভিগেশন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, চলো দেখো। এটাকে ড্র করো। ড্র করো এটা। হ্যাঁ হয়ে গেছে স্যার। সবাই করেছো? সবাই ড্র করেছো? হ্যাঁ হয়েছে। শুভজিৎ, হ্যাঁ হ্যাঁ স্যার হয়ে গেছে হয়ে গেছে। দেখো এরকম একটা ন্যাপবার আমি এবার তৈরি করব। ন্যাপবার কাকে বলে? ন্যাপবার হচ্ছে আমার নেভিগেশন বার। নেভিগেশন বার মানে কোনটা? যে কোনো ওয়েবসাইট তুমি ওপেন করো না, ধরো তুমি ফ্লিপকার্ট ওপেন করলে, ঠিক আছে, তো উপরের দিকে যেটা দেখতে পাও, এই যে এই লোগো, এখানে সার্চ, লগ ইন, এটা হচ্ছে তোমার ন্যাপবার। স্ক্রল করে যখন উপর দিকে নিয়ে যাবে, দেখবে ন্যাপবারটা নিজের জায়গায় স্টিক হয়ে দাঁড়িয়ে থাকে, বাকি গোটা পেজটাই কিন্তু আমার মুভ হচ্ছে, ঠিক আছে। সমস্ত ওয়েবসাইট, এবার ধরো অ্যামাজনে গেলে সমস্ত ওয়েবসাইটে টপে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে তোমার নেভিগেশন বার বা ন্যাপ বার। অ্যামাজনেও আছে, দেখো অ্যামাজনেও আছে ন্যাপ বার। উপরে এই যে কালো করে যেটা, এটা হচ্ছে তোমার ন্যাপ বারটা। যেখানেই যাবে, ধরো তুমি জোম্যাটোতে গেলে, তাহলে তুমি সেই ওয়েবসাইটেও কিন্তু একটা ন্যাপ বার দেখতে পাবে, দেখো এখানে একটা ন্যাপ বার আছে। তো এইগুলো হচ্ছে অ্যাডভান্স ন্যাপ বার, ঠিক আছে। তো তার আগে আমরা বেসিকটাকে শিখবো, যে একদম ইজি যে টেমপ্লেট গুলো হয়, ইজি যে ন্যাপবার গুলো হয়, সেগুলো আমি কিভাবে বানাবো, ঠিক আছে। তো আমি একটা নর্মাল ডেমো টাইপের ন্যাপবার আমি ড্র করে রেখেছি, এটা আমি বানাবো। এখানে আরো একটা জিনিস বলার আছে, এটা হচ্ছে টেমপ্লেটের একটা পার্ট, টেমপ্লেটের একটা পার্ট, সো সেই কারণে কিছু টেমপ্লেট রুলও এর উপর অ্যাপ্লাই হবে। কি কি টেমপ্লেট রুল এর উপর অ্যাপ্লাই হচ্ছে আমি আসছি, এক এক করে সব বলবো।
দেখো দেখছো সবাই? হ্যাঁ স্যার। আমি একটা HTML এর ফাইল বানিয়ে নিলাম, একটা CSS ফোল্ডার বানাবো, এর ভেতরে আমি স্টাইল ডট সিএসএস করে একটা ফাইল নিয়ে নিলাম। এবার একটা লিংক নিয়ে নেব, দিয়ে সিএসএস ফাইলটা কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এবার এখানে আমি যেহেতু টেমপ্লেট বানাচ্ছি, কিছু কমন কোডিং আছে, যে টেমপ্লেটটাই তুমি বানাও না কেন সেই কমন কোডিংটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, শুনছো সুমন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। মৈত্রেয়ী শুনছো? হ্যাঁ স্যার। ফার্স্ট আসবে তোমার ইউনিভার্সাল কোডিং। ইউনিভার্সালকে কিভাবে টার্গেট করে? স্টার দিয়ে টার্গেট করা হয়। স্টার দিয়ে টার্গেট করে এখানে 3টে লাইন কোডিং লিখতে হয়, মার্জিন প্যাডিং 0, বক্স সাইজ বর্ডার বক্স। আমি প্রত্যেকটা লাইনে মানে বলছি, মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স। আচ্ছা, যখন অ্যাজ এ ডিজাইনার হিসেবে মানে ডেভেলপাররা যারা ডিজাইনার কাজ করে, মানে ধরো HTML ডেভেলপাররা যারা কাজ করছে, কেউ ধরো UI/UX এ কাজ করছে, কেউ ধরো ফিগমার ওপর কাজ হচ্ছে। তো যখন ধরো ধরো তুমি HTML ডেভেলপার হিসেবে কোনো কোম্পানিতে তুমি জয়েন করলে, তো তোমার জব রোল হবে ফিগমা টু HTML কনভার্ট করা। আরও ডোমেন আছে, উইক্সেও কাজ করতে হয়, ওয়েব ফ্লোতেও কাজ করতে হয়, তো সেগুলো পরে আসছে। ধরো অ্যাজ এ HTML ডেভেলপার হিসেবে তুমি জয়েন করেছো, তো তখন তোমাকে ফিগমার থেকে HTML এ কনভার্ট করতে হবে। এবার ফিগমা জিনিসটা কি সেটা বোঝাই। আমি ফার্স্টে একটা ফিগমা ওপেন করি। ফার্স্টে আমি একটা ফিগমা ওপেন করেছি। এখন যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা ফিগমা। এইখানটা লেখা আছে, দেখো ভালো করে পড়ো, figma.com। ঠিক আছে, ফিগমা তুমি বলতে পারো এক ধরনের ডিজাইন টুলের একটা সফটওয়্যার বলতে পারো, যেরকম ফটোশপ ওইরকমই ফিগমা। কিন্তু ফিগমাতে অনেক বেশি ফিচার থাকে। ফিগমা দিয়ে তুমি কি বানাতে পারবে? ফিগমা দিয়ে মোবাইল টেমপ্লেট লেআউট, ওয়েবসাইট লেআউট, এগুলো তুমি ডিজাইন করতে পারবে। তো যখন প্রজেক্ট ওঠানো হয় মার্কেট থেকে, তখন ফার্স্ট একটা ফিগমা ডিজাইন করে ক্লায়েন্টের কাছ থেকে কনফার্মেশন নেওয়া হয় যে আপনি কি স্যার এরকম ওয়েবসাইট বানাতে চাইছেন। তো ওরা যখন কনফার্ম করে দেয় যে হ্যাঁ এরকম একটা ওয়েবসাইট তৈরি করো, হুবহু এরকমই দেখতে, এরকম কালার, হ্যানা টানা, তো সেই ফিগমার ফাইলটাকে তখন HTML ডেভেলপারদের মানে আমাদেরকে দেওয়া হয়, তখন আমরা ওটাকে ফিগমা টু HTML এ কনভার্ট করি কোডিং দিয়ে। তো ওইটার ধরো এই ন্যাপ বারটা এবার আমি কেউ দিয়েছে, আমি ন্যাপ বারটা বানাবো। এবার পিক্সেল পারফেক্ট ডিজাইন বানাতে হয়। কিরকম? মানে ধরো এই লোগোটা থেকে এই হোমের মাঝে ধরো 3px এর গ্যাপ আছে, কথার কথা। এবার এই প্রত্যেকটা এলিমেন্ট মানে ইউএল, হেডার, সেকশন, ডিভ, টেবিল, এলআই, এই প্রত্যেকটা এলিমেন্ট কিছু ইনবিল্ড মার্জিন প্যাডিং নিয়ে বসে থাকে। তো সেইগুলোকে তুমি যদি 0 না করো, তাহলে সেইটা আর প্লাস তুমি যে এক্সট্রা 20px দিচ্ছ ধরো, আর ইনবিল্ড ধরো 5 হয়ে আছে, তো ওটা অ্যাড হয়ে অটোমেটিক 25px দেখাবে, যে নর্মালের থেকে বেশি। হয়তো দেখানোর কথা 20, দেখাচ্ছে 25। তো ওই কারণে ইউনিভার্সালে গিয়ে দেখো আমি লিখে রেখেছি মার্জিন প্যাডিং 0, মানে এই যে এলিমেন্টগুলো আছে, যে এলিমেন্টগুলো বললাম আমি, যেমন ধরো
লিস্ট ইউএল ওএল, ঠিক আছে, ডিভ, সেকশন, হ্যাঁ, Button. হেডার ফুটার, হ্যাঁ শুনতে পেলাম, হ্যাঁ বলো। বটন হবে না, বটন হবে না? শুধু বাটনে কিছু নাই, শুধু বাটনে তো আমরা ম্যানুয়াল প্যাডিং দিই, ঠিক আছে। স্যার ইউনিভার্সালটা দেয়া মানে যাদের ডিফল্ট ইয়েগুলো থাকে সেগুলো রিসেট হয়ে যায়, তাই তো? ইউনিভার্সালে দেওয়ার মানে হচ্ছে পুরো পেজে স্টার দিয়ে যেটা লিখছি, মানে আমি এইচটিএম গোটা ইন্ডেক্স ডট এইচটিএমএল টার উপর ওটা অ্যাপ্লাই হয়ে গেল, বুঝতে পারলে? ওটা ইন্ডেক্স ডট এইচটিএমএল এর উপর হবে, কিন্তু আমরা যদি আলাদাভাবে ইউএল ওএল এগুলো তৈরি করি তখন তাদেরটা রিসেট হবে না? এই যে দিয়ে দিলাম ওটা জিরো হয়ে গেল, তো এরপর যদি আমি ইউএল এ ম্যানুয়াল পুট করি তখন সেটা নেবে, মানে এবার আমি ধরো দিলাম মার্জিন 10 পিএস, তখন এটা শুধু জিরোর ওপর 10 অ্যাক্টিভ হচ্ছে, বুঝতে পারছি কি? হ্যাঁ, বোঝা গেছে, না বুঝতে পারছো না তো বলো। বোঝা গিয়েছে। আচ্ছা, এবার আসছে বক্স সাইজিং বর্ডার বক্স। এই কথাটার মানে হচ্ছে আমরা যখনই কোনো এইচটিএমএল দিয়ে কিছু একটা বানাই, বা ধরো কোনো ওয়েবসাইট, ধরো ফ্লিপকার্টে ওপেন করে দাও, এখানে সমস্ত কিছু ওই স্কোয়ার বক্স টাইপের লজিক ধরে বানানো হয়। দেখো কার্ড সেকশনও বলতে পারো, এগুলোও বলতে পারো, এই যে ধরো স্কোয়ার স্কোয়ার বক্স, কোনটা প্রপার স্কোয়ার, কোনটা আবার রেক্ট্যাঙ্গেলের সেট, সমস্ত কিছু কার্ডের সাইজ হ্যানা ত্যান যাই, জমাটো খুলে নিলে এই স্কোয়ার বক্স কার্ড টাইপের জিনিস, কোনটা ফুল উইথ, কোনটা তিনটে তিনটে ছটা করে গ্রিডের লজিকে বানিয়েছে। তো সমস্ত কিছুই বক্সের কনসেপ্টের ওপর দাঁড়িয়ে, মানে মার্জিন, প্যাডিং, বর্ডার আর কন্টেন্ট, ওই স্টেপটা যাতে বিগড়ে না যায় ওই কারণে আমরা ইউনিভার্সাল লিখি বক্স সাইজিং বর্ডার বক্স। কোনো টেমপ্লেট বানিয়ে নিয়েছো, দিয়ে এই লাইনটাকে কমেন্ট করে দেখবে পুরো টেমপ্লেটের ডিজাইনটা খারাপ হয়ে যাবে, এই কারণে অলওয়েজ বক্স সাইজিং বর্ডার বক্স লিখে রাখতে হবে। মানে এরপর যখন আমরা পুরো টেমপ্লেট বানিয়ে নেবো, একটা ধরো 3 দিন করে আমার একটা টেমপ্লেট কমপ্লিট হলো, কমপ্লিট করার পর এই লাইনটায় কমেন্ট করে দেখবে পুরো দেবে ডিজাইন খারাপ হয়ে গেছে। এটা হলো মার্জিন, প্যাডিং আর স্পেসিং, স্পেস যেটাকে বলে, আর কন্টেন্ট ওটাকে ওই বক্সটার মধ্যে বেঁধে রাখে, ওর বাইরে ওভারল্যাপ করতে দেয় না। এই লাইন, এই কোডিংটার মানে এটা, ঠিক আছে, বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ, বোঝা গেছে। এবার আসছে কমন ক্লাস। আগে লিখে নি তারপর বোঝাচ্ছি। দেখো, এবার আমি কন্টেনারে একটা কোডিং লিখেছি, এবার বলি কন্টেনার কাকে বলে। এই যে ডিজাইনটা খেয়াল করছো, না, না, লিখে নিই আমরা। হ্যাঁ হ্যাঁ বলো, ওই যে কোডিংটা লিখলেন আমরা লিখে নিই, একটু দেখালে ভালো হবে। লিখে নাও। স্যার এইগুলো মনে রাখবো কি করে? এইগুলো কি মানে খাতায় নোট করে রাখবো, তারপরে প্র্যাকটিস করতে করতে এইগুলো মানে মনে থেকে যাবে? হ্যালো স্যার। শুনছি, বলো বলো। হ্যাঁ বলছি স্যার, ওই এই যে এগুলো মানে মনে রাখবো কিভাবে, যে আপনি কোডিং গুলো বলছেন না, তো ওগুলো কি লিখে মানে লিখে দিতে হবে ডকুমেন্ট করে, তারপরে যখন মানে ভিএস কোডে এগুলো দেবো তখন ওইটা দেখে দেখে দিতে হবে? দেখো প্রথমটা তোমাদেরকে দেখে দেখেই করতে হবে। আমি করতে পারছি কেন, আমি অনেকবার এই জিনিসগুলো নিয়ে অনেকদিন ধরে কাজ করছি, তোমাদেরটা প্রথমে দেখে দেখেই করতে হবে।
আচ্ছা, এরকম না আজকে যখন আমার পাঁচ ছটা টেমপ্লেট বানিয়ে নেবে তখন দেখবে আস্তে আস্তে তখন দেখবে যে কোডিং তুমি না দেখে করতে পারছো। আচ্ছা, ঠিক স্যার এই যে আছে। এখানে আজকে আমার লেখা আছে, ফার্স্ট ক্লাস তো পাচ্ছি। তারা আমার একজন একজন করে বলো, বলো মৈত্রী। বলছি না স্যার, শান্তনী বলছি। শান্তনী বলো। হ্যাঁ, ওটাই জিজ্ঞেস করা ছিল দাদা, যে ফার্স্ট ক্লাস তো অনেক মানে বুঝতে পারছি না, তো তাই জিজ্ঞেস করে নিলাম, প্রথম তো আজকে ক্লাসটা করছি তাই। তো ঠিক আছে, তাহলে পুজোর পর তোমাকে ব্রাশ আপ দিয়ে দেবো, আজকে করে নাও ক্লাসটা। হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে। হুম হুম হুম, বলো সুমন। স্যার এখানে কন্টেনারকে ম্যাক্স উইথ দেওয়া আছে, আর একটা দেওয়া আছে উইথ 100%, এই দুটো মানে না বুঝতে পারছি। বোঝাবো বোঝাবো, আগে কোডিংটা লিখে না, আমি সব কোডিং এর মানে বোঝাবো। হয়ে গেছে স্যার লেখা। হুম, দেখো এবার হচ্ছে কন্টেনার কাকে বলে। দেখো ফিগমাটা ওপেন করেছি, এই যে মাউসটা যখন ঘোরাচ্ছি, দেখো একটা ব্লু কালারের লাইন দেখতে পাচ্ছ, হুম, আকাশি স্কাই ব্লু কালারের, হ্যাঁ দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে কন্টেনারটা। আরেকবার বোঝো, গোটা টেমপ্লেটেরই লেফটে ঠিক এতটা জায়গা ছাড়া আছে, দেখো শুরু থেকে নিচ অব্দি। আবার রাইটেও কিন্তু ঠিক এতটা জায়গা ছাড়া আছে, আছে তো? একটা লেফট রাইটে মার্জিন ছাড়া আছে, দেখা যাচ্ছে তো? হুম হুম, হুম। হ্যাঁ, এবার ওই আচ্ছা স্যার। মার্জিনের ভেতরের পোর্শনটা কন্টেনারে আছে। স্যার পুরো ওই 1170 যেটা সেটাই পুরো মিডলটা। এই যে সাইজটা, এই যে সাইজটা, এই সাইজটা হচ্ছে তোমার 1170। এটা আমি মেপে দেখাবো এখন, আগে বোঝাই। এইটাই হচ্ছে তোমার কন্টেনার, আর এর উইথটা হচ্ছে তোমার 1170। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ এবার বোঝা যাচ্ছে। এবার এটার কি আদৌ 1170? আমি যে লিখলাম 1170, এটা আদৌ কি 1170 সেটাই এবার আমি চেক করবো। দেখো দাঁড়াও। দেখতে পাচ্ছ সবাই? হুম, দেখতে পাচ্ছি। এবার এই ফ্রেম টুলবার দিয়ে এটাকে মাপবো, যে এটা আদৌ 1170 দেখাচ্ছে কিনা। এখানে কত দেখাচ্ছে বলো? 1167। 1167, মানে ওই 3 পয়েন্ট কম 1170। ঠিক আছে, মানে যে এখানে একটু ফিগমাটা আধটু যদি বানিয়েছে। বলুন, একটু আধটু 5 পিক্সেল এদিক ওদিক বলে সমস্যা নেই তো? এবার আমি বলি, এই যে ফিগমাটা যে বানিয়েছে, সে মানে বলতে পারি তার খুব একটা প্রফেশনাল হ্যান্ড নয়। খারাপ বানিয়েছে বলবো না, মানে যারা প্রফেশনালি বছরের পর বছর ফিগমা বানিয়ে আসছে, কাজ করছে, তারা একদম এক্সাক্ট বানাতে মানে বানায় জানা, মানে কি বলে 1170 কিভাবে বানাতে হয় সেই প্রসেসটা সে জানে। তো যাই হোক, কাছাকাছি নিয়ে গেছে। তো কন্টেনারের সাইজ হচ্ছে 1170। তো তোমরা বা আমরা যখনই আমরা ফিগমা টু এইচটিএমএল এর কোডিং বানাবো, কন্টেনারের ম্যাক্স উইথ 1170 রাখবো। এটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্রাকচার। এবার কেউ প্রশ্ন করলো, ধরো আমি ফিগমায় তুমি মেপে দেখলে কন্টেনারের সাইজ 1290 দেখাচ্ছে, তাহলে তুমি ম্যাক্স উইথ কত দেবে বলো?
এটা তো মাপলাম, এটা মেপে দেখছি 1167। তো তুমি দিলে 1170, চলো ওটা ওর কাছাকাছি। এবার কন্টেনার মেপে দেখাচ্ছে 1290। তুমি ম্যাক্স উইথ কত লিখবে কোডিং এ বলো, গেস করো একটা। ম্যাক্স উইথ 1170 লিখবো। না, যদি ফিগমার কন্টেনারের সাইজ 1170-এর বেশি থাকে তখন সেইটাই লিখবো। ধরে লেখা আছে ম্যাক্স উইথ 1290, আমি দেখলাম 1290 পিএস মেপে, তাহলে 1290 লিখবো আমি। বুঝতে পেরেছি? 1170-এর বেশি থাকলে যা থাকবে সেটাকে বসিয়ে দেবো, কিন্তু ওর থেকে কম হবে না। কিন্তু ওর থেকে কম হবে না। এবার ধরো তুমি মাপলে মেপে দেখাচ্ছে 992, কত দেবে বলো ম্যাক্স উইথ? ম্যাক্স উইথ না মিনিমাম উইথ? হ্যাঁ হ্যাঁ, আরো আবার বলো। মিনিমাম উইথ না ম্যাক্সিমাম উইথ দেবো? ম্যাক্স উইথ, ম্যাক্স উইথ, ম্যাক্স উইথ নয়, কন্টেনারের সাইজ। মিন উইথ ম্যাক্স উইথ নয়, হ্যাঁ, কন্টেনার কন্টেনারের সাইজ। সাইজ তুমি ফিগমাতে 992 দেখাচ্ছে, তুমি কোডিং এ ম্যাক্স উইথ কত দেবে বলো? 1170 দেবো। 1170-ই দেবো। তাহলে এটাতে কি জানতে পারলাম, যে যদি 1170-এর কম হয় তাহলে 1170-ই দেবো, কারণ কি ওর থেকে কম হয় না ম্যাক্স উইথ। আর 1170-এর যদি বেশি থাকে যেটা আছে সেটাই দেবো। ঠিক আছে, বোঝা গেল? বাকিরা হ্যাঁ, মৈত্রেয়ী, আর একজন কে যেন আছে, সায়ন্তনী, বুঝতে পারলে কি বললাম? ঠিক আছে, এবার সেকেন্ড লাইন কোডিংটা কি আসছে, মার্জিন জিরো অটো। মার্জিন জিরো অটো কোডিংটা লিখলে কি হয় আগে সেটা বোঝাই। যে কোনো একটা সাইট খুলে নিলাম, ধরো ফ্লিপকার্ট খুলে নিয়েছি, খুলে কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস করবে, নিজেরা ওপেন করবে, করে কন্ট্রোল মাইনাস করবে। আমি কন্ট্রোল মাইনাস করলাম, কি কি হলো বলো? মার্জিন দেখা যাচ্ছে সাইডে, দুই সাইডে। হ্যাঁ হ্যাঁ, লেফট সাইডে দু সাইডে আমি মার্জিন দেখতে পাচ্ছি। আর গোটা পেজটা এরকম একটা পট্টির সাইজের মতো ছোট হয়ে গেছে, মানে সেই ফিতের মতো গোটাটা হয়ে গেল। এবার তুমি অ্যামাজনে গেলে, অ্যামাজনে গিয়েও কন্ট্রোল মাইনাস করো, জোম্যাটোতে যাও, জোম্যাটোতে গিয়ে কন্ট্রোল মাইনাস করো, সমস্ত ওয়েবসাইট, যত ওয়েবসাইট আছে আজকের ডেটে দাঁড়িয়ে, যত নতুন নতুন ওয়েবসাইট বেরোচ্ছে, প্রত্যেকটা ওয়েবসাইটে কন্ট্রোল মাইনাস করা, এই মার্জিন জিরো আউট করা আছে। মার্জিন জিরো অটো মানে কন্টেনারের উপর নিচে কোনো মার্জিন হবে না। ফার্স্টেরটা হয় টপ বটম, তারপরেটা হয় লেফট রাইট। টপ বটম মানে জিরো, উপর নিচে কোনো মার্জিন থাকবে না। লেফট রাইটে অটো, মানে লেফট রাইটে আমি দেখো মার্জিনকে দেখতে পাবো। ঠিক আছে, এটা হলো স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। এটা এতদিন ধরে চলে আসছে, আমরাও ওটাকেই ফলো করছি। নেক্সট, থার্ড লাইন কোডিং, প্যাডিং 015px। এই কোডিংটা আমাকে হেল্প করে কন্টেনারের ভেতরের কন্টেন্টকে লেফট রাইটে স্ক্রিনে যেন সেঁটে না যায়। যখন আমরা রেসপন্সিভ স্ক্রিনে যাই, ধরো আমি রেসপন্সিভ স্ক্রিনে গেছি, ঠিক আছে, এখানে ইন্সপেক্ট করে মোবাইল স্ক্রিনে এলাম, ধরো এখানে খেয়াল করে দেখো, আরো ছোট করেছি, এখানে খেয়াল করে দেখো, এই জয়েন দ্য বেস্ট আইটি ট্রেনিং বা ওয়েবস্কিটার একাডেমি, বা এই যে এই লেখাগুলো, এই লেখাগুলোর রাইট লেফট দুধারেই একটা গ্যাপ আছে। এটাই হচ্ছে সেই 15px এর প্যাডিংটা। এই গ্যাপটা তোমাকে ওই কন্টেন্টকে একদম লেফট রাইটের বর্ডারে তোমাকে সেঁটে যেতে দেবে না। একটা ডিস্টেন্স বা একটা গ্যাপ অলওয়েজ মেনটেন করে রাখবে, এটাতে দেখতে ভালো লাগে, আর কিচ্ছু না। এবার আসছে উইথ 100%। উইথ আসছে 100%, মানে
যখনই আমি এটাকে রান করব, এই যে লাইভ সার্ভার দিয়ে রান করব বা কপি পেস্ট করে রান করব, যাই যেভাবে রান করি না কেন, যখনই আমি রান করব কন্টেনার বাই ডিফল্ট উইথ 100%, মানে ফুল উইথে ওপেন হবে, এরকম নয় যে কম ওপেন হবে। যখনই কন্টেনার ওপেন হবে ফুল উইথে ওপেন হবে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গিয়েছে। নেক্সট, সেকশন আইএমজি তে হাইট উইথ 100%, লিখে নি তারপর বোঝাচ্ছি। উইথ 100% অবজেক্ট ফিট কভার। যে কোনো টেমপ্লেট, ধরো এটা আমার একটা ওয়েবসাইট, ঠিক আছে, যে কোনো টেমপ্লেট বা যে কোনো ওয়েবসাইট 3টে পার্টে ভাঙা থাকে। ফার্স্টে হয় হেডার, তারপর হয় মেন, তারপর হয় ফুটার। মেনের ভেতর চলে মাল্টিপল সেকশন, ধরো সেকশন 1, সেকশন 2, এবার চলছে ধরো সেকশন 3, সেকশন 4, মেনের ভেতর চলে। তো ওইখান থেকে এই সেকশনের লজিকটা এসেছে। সেকশন স্পেস দিয়ে আইএমজি, মানে সেকশনের ভেতর যত ইমেজ চলবে প্রত্যেকটা ইমেজের হাইট উইথ 100%, মানে ইমেজটা যেন ফুল দেখায়, মানে একটু ক্রপ হয়ে কেটে ছেটে ওইভাবে যেন না দেখায়। যখনই ইমেজটা দেখাবে পুরোটা দেখাবে। নেক্সট হচ্ছে অবজেক্ট ফিট কভার। অবজেক্ট ফিট কভারটার মানে কি দেখো, ধরো এটা হচ্ছে আমার একটা ডিভ, আর এটা হচ্ছে ইমেজটা, ঠিক আছে। অবজেক্ট ফিট কভারটার মানে হচ্ছে ইমেজটা ফুল কভার করে থাকবে। এবার ধরো কেউ জিজ্ঞেস করলো অবজেক্ট ফিট কভার ছাড়া আরো কিছু কি কোনো প্রপার্টি হয়? হ্যাঁ হয়। এবার যেটা আমি ড্র করব, স্যার ফেসবুকের ওয়েবসাইটে তো কোনো বোধহয় ফুটার নেই। আরো বলো। ফেসবুকের ওয়েবসাইটে তো বোধহয় কোনো ফুটার নেই, ওদের স্ক্রল করে গেলে ইনফাইনাইট স্ক্রল। হ্যাঁ, ওটা তো ওয়েবসাইট নয়, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, হ্যাঁ, অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি। মানে ওই কি বলে, কমার্শিয়াল পারপাসে ইউজ তো হয় না ওইভাবে। নেক্সট আসছে অবজেক্ট ফিট কভার ছাড়া। স্যার ফ্লিপকার্টের ফুটারটা কোথায় থাকে স্যার? মানে স্ক্রল করলে দেখি মানে চলছেই চলছে। হ্যাঁ হ্যাঁ, ওই মানে ওই জিনিসগুলো। হ্যাঁ, ওই যেগুলো ধরো কমার্শিয়াল ওয়েব পেজ, মানে ধরো এই ধরো কেউ অফিসিয়াল বুটিক টুটিক বানাচ্ছে, এইগুলোতে ফুটার আমাদেরকে বানাতে হয়। যেমন ধরো এটা এটা একটা লোনের পেজ আছে, এটাতে তুমি একটা ফুটার দেখতে পাবে। দেখো আরো অনেক ফিগমা আছে, ধরো এখানে আর একটা সেকেন্ড একটা ফিগমা খুলছি, এটা একটা ফার্নিচারের আমরা বানিয়েছিলাম, এখানেও দেখো একটা ফুটার আছে শেষের দিকে, ঠিক আছে, এটা ফার্নিচার কোম্পানির বানিয়েছিলাম। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। হুম। এবার আসছে অবজেক্ট ফিট কভার থাকলে কি আরো অল্টারনেটে কি কোনো প্রপার্টি আছে? হ্যাঁ, অবজেক্ট ফিট কভার যেমন আছে, আর একটা প্রপার্টি হয় অবজেক্ট ফিট কন্টেন্ট। এই যে এখন যেটা আমি ড্র করছি এটা হচ্ছে অবজেক্ট ফিট কন্টেন্ট। অবজেক্ট ফিট কন্টেন্টে তুমি ইমেজটা পুরোটাই দেখতে পাবে, প্লাস ওই ডিভের ভেতরে ফাঁকা জায়গাটাকেও দেখতে পাবে। কভারে কি হবে, যেহেতু কভার, ও তুমি ডিভটাকে দেখতে পাবে না, পুরো ইমেজটা যতটা ডিপ ততটা জায়গা জুড়ে কভার করে বসতে থাকবে। বোঝা গেছে? নেক্সট, ইমেজে লিখবো ম্যাক্স উইথ 100%।
এই লাইনটার মানে হচ্ছে শুধু আইএমজি কে টার্গেট করে রেখেছি, মানে লোগোকেও, মানে হেডার ফুটারের লোগো টার্গেট হচ্ছে, প্লাস মেনের ভেতর যত ইমেজ আছে সেগুলো টার্গেট হচ্ছে, তার ম্যাক্সিমাম উইথ 100% দেওয়া আছে। এটা তোমার ম্যাক্স উইথ প্রপার্টিটা হচ্ছে তোমার ইউজার ফ্রেন্ডলি, এই রেসপন্সিভ ফ্রেন্ডলি, রেসপন্সিভ ফ্রেন্ডলি, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে এই যে কোডটা দেখতে পাচ্ছ লাইন নাম্বার 1 থেকে লাইন নাম্বার 23 অবধি, এটা যখনই কোনো ওয়েবসাইট তোমরা বানাবে এই 23 লাইন কোডিং তোমাকে কিন্তু লিখে নিতে হবে সিএসএস এ। না আজ ধরো ফ্লিপকার্ট বানালে এইটা লিখে নিলে, আর পরের দিন ধরো তোমার কাছে অ্যামাজন এলো তখন তুমি এটা লিখলে, আর তারপর দিন ধরো অন্য একটা পার্সোনাল ওয়েবসাইট বানাতে বলেছে তখনও আবার এইটাকে লিখলে। এই কোডটাকে ইফ পসিবল মুখস্থ করে নেবে, বা এটা তো রেগুলার। সিএসএস এর কোড, এইচটিএমএল টা গিয়ে তো ভাব দিয়ে দাও পুরো। হ্যাঁ এইচটিএমএল এর স্ট্রাকচারটা কিভাবে হবে, ওখানে তো সমস্যা হবে। দাঁড়াও আসছি, সব করাবো। এই যে সিএসএস এর যে 23 লাইনের কোডিংটা দেখলে, এটা যখনই ওয়েবসাইট বানাবে এটা তোমাকে করে নিতে হবে। এবার আসছে ন্যাপবারের একটা স্পেসিফিক ইউনিভার্সাল ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটা কি দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যখনই কিছু লিখছি কমেন্ট করে করে লিখছি। তোমরাও যখন লিখবে তোমায় কিন্তু কমেন্ট করে করে লিখতে হবে। কেন লিখতে হবে? তোমার বানানো প্রজেক্টে অন্য কোনো থার্ড পার্সন এসে বসে সে হয়তো সেটাকে মেনটেন করছে, তুমি যদি না সাজিয়ে লেখো তাহলে তারও কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো আমি যে প্যাটার্ন শেখাচ্ছি সেই প্যাটার্নটাকে ফলো করে তোমরা কিন্তু কোডিং লিখবে। দেখো ফার্স্ট আমি লিখলাম ন্যাপবার স্টার্টস দিয়ে ন্যাপবার এন্ড, এর ভেতরে আমি ন্যাপবারের কোডিংটাকে লিখব। ন্যাপবার স্ট্রাকচারটা আগে লিখি, দাঁড়াও তাও বোঝাচ্ছি। ফার্স্টে আছে হেডার, তারপর আছে কন্টেনার, তারপর আছে ন্যাব। এই কন্টেনারটাই হচ্ছে তোমার এই কন্টেনারটা, বুঝতে পেরেছি? তো এই যে কোডটা লিখেছি এই কোডটা এটার উপর কিন্তু অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। এবার আমাকে এই ন্যাপবারটা বানাতে বলেছে। এই ন্যাপবারটা খেয়াল করে দেখো, একটা আছে ইমেজ, লোগো ইমেজ, কিছু লিংক দেওয়া আছে আর একটা বাটন দেওয়া আছে। ফার্স্টে হবে আমার লোগো ইমেজ, তারপর হবে আমার লিংক, তারপর হবে আমার বাটন। এইভাবে লিখে লিখে যদি করো তোমারই কোডিং করতে ইজি হবে। লোগো ইমেজ আমি নেব সবসময় অ্যাঙ্কারের ভেতর ইমেজ। অ্যাঙ্কারের ভেতরে কেন? এই প্রত্যেকটা লোগোর ইমেজ কিন্তু ক্লিকেবল। খেয়াল করে দেখো, আমি ধরো ফ্লিপকার্ট ওপেন করে নিলাম, কার্সারটা এই লোগোর কাছে নিয়ে যাও, দেখো হাতের সাইন আসবে, তার মানে এটা অ্যাঙ্কারে বানানো হয়েছে। যে কোনো ওয়েবসাইটে তুমি এটা দেখতে পাবে, কিন্তু যে কোনো ওয়েবসাইটে লোগোর ইমেজ কিন্তু অ্যাঙ্কারে বানায়। লোগোর কাছে নিয়ে যাবে কার্সারটা, দেখবে হাতের সাইন আসছে, তো আমরাও অ্যাঙ্কারেই বানাবো। এবার যে কোনো একটা লোগো ইমেজকে আমি ডাউনলোড করব। বলবে, বুঝতে না পারলে বলবে। এই ইমেজটাকে ধরো আমি ডাউনলোড করছি। কোডগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবেন, নাহলে না রেকর্ডিং দেখে তোমরা করবে।
স্যার আজকে আমি কোড লিখতে পারবো না, কারণ আমার সেই ল্যাপটপটাতে চার্জ নেই, অন্য একটা ল্যাপটপ থেকে করছি, এটাতে ভিএস কোড ইনস্টল করে আর কনফিগারেশন ভালো না। তাহলে কোডিং দিলে তুমি করবে কি করে? কোডিং দিলে দিয়ে দিলাম, তোমার তো খারাপ কম্পিউটার, কিভাবে করবে? আমি ওটা কপি করে রেখে দেবো, পরে যখন ওই ল্যাপটপটা ঠিক হয়ে যাবে তখন ওটা থেকে করবো। হ্যাঁ, ব্যাপারটা তো একই হলো, তুমি যখনই করতে বসবে রেকর্ডিংটাকে খুলে ওটা দেখে দেখে লিখবে, ঠিক আছে? এবার আমি এতে ইমেজটা অ্যাড করছি। কিভাবে অ্যাড করছি? ডট স্ল্যাশ দিলাম, রিলেটিভ পাথ, ইমেজ ফোল্ডারটাকে সিলেক্ট করলাম, লোগো ইমেজ আসছে, এটাকে ক্লিক করলাম, অটোমেটিক ইমেজটা আমার অ্যাড হয়ে গেল। এবার আমি এটাকে রান করে দেখব কি আসছে। দাঁড়াও, লাইভ সার্ভার প্রবলেম হচ্ছে, এটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করি। দাঁড়াও, কি দেখতে পাচ্ছি? বিশাল বড় একটা লোগো ইমেজ আসছে। তাহলে এবার এই ইমেজটাকে ছোট করতে হবে। কিভাবে ছোট করব? এর যে অ্যাঙ্কার আছে, মানে ইমেজটা যে অ্যাঙ্কারের ভেতরে আছে সেটাতে একটা ক্লাস চালাবো, ক্লাসটার নাম দেবো লোগো। এই ক্লাসটাকে টার্গেট করে সিএসএস এ 2 লাইন কোডিং লিখতে হবে। কি লিখবো? ডিসপ্লে ব্লক আর একটা ফিক্সড উইথ। স্যার ডিসপ্লে ব্লক দিলে তো পুরোটা জায়গায় নিয়ে নেবো। কিচ্ছু না, আমি দেখো, যেই আমি লিখলাম ডিসপ্লে ব্লক আর ফিক্সড উইথ আমি দিলাম, ওর সাইজটা অটোমেটিক ছোট হয়ে গেল। এই ইনার ব্লক ব্লক দিলে হতো না? দেখো না, আমি করছি, দেখো না রে বাবা, ডিসপ্লে ব্লকে ওটা পাশে দাঁড়াবে। এবার দেখো, তাহলে অ্যাঙ্কার হলো, অ্যাঙ্কারের হয়তো ইমেজ হলো। অ্যাঙ্কারের হাইপার রেফারেন্সকে কখনো খালি রাখবো না আমরা, হয় ওখানে দেবো হ্যাশ, বা যেটা হোম পেজ ইন্ডেক্স ডট এইচটিএমএল সেটাকে কানেক্ট করে রাখবো। এবার আসছে লিঙ্ক। লিঙ্ক আমি বানাবো ইউএল এলআই অ্যাঙ্কারের ভেতর। ইউএল এ একটা আমি ক্লাস চালালাম ন্যাভ লিঙ্ক, এর ভেতর নিলাম এলআই, তার ভেতর নিলাম অ্যাঙ্কার, এখানে লিখে দিলাম হোম। about contact হয়ে আছে। এবার আসছে বাটন। বাটনের জন্য একটা ডিভ নেব, রাইট ন্যাপ বলে। এবার অনেকে এই জায়গা বাটন দিয়ে বাটন বানায়, আমরা কিন্তু বাটন দিয়ে বাটন বানাবো না, আমরা বানাবো অ্যাঙ্কার দিয়ে। এখানে লিখে দিলাম রিড মোর। যেটা বললাম, অ্যাঙ্কারের হাইপার রেফারেন্স আমি কখনো খালি রাখবো না, আর এতে একটা ক্লাস চালাবো কমন বিটিএন। এই ক্লাসটাকে টার্গেট করে আমি বাটন বানাবো। আগে দেখে নাও কিরকম দেখতে লাগছে। এটা হলো আমার এখনকার আউটপুট, ঠিক আছে? এবার যেটা বললাম, ওই অ্যাঙ্কার দিয়ে যেটা বানাচ্ছি ওটাকে বাটন বানিয়ে দেখাবো। দেখো কিভাবে বাটনটাকে বানাবে তোমরা। ফার্স্ট লিখবো ডিসপ্লে ইনলাইন ব্লক, তারপর দেবো প্যাডিং, তারপর দেবো ব্যাকগ্রাউন্ড কালার, তারপর দেবো কালার,
তারপর লিখবো টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করলে ওই রিড মোরের আর আর এমটা ক্যাপিটাল হয়। তারপর করব টেক্সট ডেকোরেশন নান। টেক্সট ডেকোরেশন নান করলে ওই যে লেখার নিচে যে আন্ডারলাইনটা আছে আন্ডারলাইনটা চলে যাবে। আচ্ছা, বডিতে একটা ফন্ট ফ্যামিলি চালিয়ে রাখবো। এটা দিয়ে অনেক সময় যেটা স্ট্যান্ডার্ড ফন্ট ফ্যামিলি থাকে সেটা অনেকে পছন্দ হয় না, ওই কারণে ওটাকে চেঞ্জ করে দেয়। আমি এটাকে লুসিডা রাখলাম, দেখতে ভালো লাগবে। ফন্ট সাইজ দেব, ফন্ট ওয়েট দেব। ফন্ট সাইজ দিলাম 18px, ফন্ট ওয়েট দিয়ে দিই, ফন্ট ওয়েট দিলাম 200। হয়ে গেল। বর্ডার 1px সলিড, বর্ডার হয়ে গেল। এবার আসছে বর্ডার রেডিয়াস, কর্নারটা হালকা একটু কার্ভ হবে। ঠিক আছে, বাটন আমি বানিয়ে দিলাম। বাটন যখনই বানাবে তার সাথে হোভার এফেক্ট চালাবে। হোভার এফেক্ট কি রকম, কার্সারটা নিয়ে গেলে বাটনের কালার যেটা রেড আছে ওটা চেঞ্জ হবে। হোভারে দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। যখন এই কার্সারটা নিয়ে যাবে দেখো হোভার করলে বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে। এইভাবে বাটন বানাবে। এবার হোম অ্যাবাউট কন্ট্যাক্ট এর নিচে আন্ডারলাইনটাকে সরাবো। আমি সিম্পল অ্যাঙ্কারে টার্গেট করে দেবো টেক্সট ডেকোরেশন নান। আর ওই যে বুলেট যেটা হয়ে আছে হোম অ্যাবাউট কন্ট্যাক্টের আগে যে ব্ল্যাক কালারের বুলেটগুলো, ওটা এলআইকে টার্গেট করে দেবো লিস্ট স্টাইল নান। তাহলে বুলেটটা চলে যাবে। ঠিক আছে, এতটা বোঝা গেল? বলো। নেক্সট এবার হেডারটাকে টার্গেট করে একটা কালার দেব। কালারটা আমাকে হেল্প করবে বুঝতে যে কতটা জায়গা নিয়ে হেডারটা বসে আছে। আচ্ছা, ডট দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার এই ন্যাভের আন্ডারে এই তিনটে আসছে, একটা হচ্ছে অ্যাঙ্কার ইমেজ, একটা আছে ইউএলএলআই, আর একটা হচ্ছে এই রাইট ন্যাভ বলে। ঠিক আছে, শুনছো শুভজিৎ, সুমন? হ্যাঁ স্যার। এবার এই যে ন্যাভের আন্ডারে এই লিঙ্ক, অ্যাঙ্কার আর বাটন এই তিনটে দেবো ফ্লেক্স, কারণ কি ওটা উপর নিচে আছে, ওটাকে পাশাপাশি বসাতে হবে। এই ন্যাভটাকে টার্গেট করে দিলাম ডিসপ্লে ফ্লেক্স। যেখানেই ফ্লেক্স চলে সেখানে লিখতে হয় র্যাপ। এটা তোমার রেসপন্সিভ ফ্রেন্ডলি। ফ্লেক্স র্যাপ হচ্ছে রেসপন্সিভ ফ্রেন্ডলি। দিয়ে লিখবো জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। রান করে দেখি কি এলো। ঠিক আছে, এরকম আসছে। এবার ওই ন্যাভেই আমি লিখবো অ্যালাইন আইটেম সেন্টার। অ্যালাইন আইটেম আমার ক্রস অ্যাক্সিসে কাজ করবে, যেটা উপর দিকে সেঁটে আছে ওটা ঠিক হবে। স্যার ওই ন্যাভে আমি লিখে দিলাম। স্যার একটা বলো কথা, বলো। লোগোটাকে তো ব্লক করা ছিল, তাহলে ওটা পাশে আসছে কি করে? ফ্লেক্স দেওয়া ফ্লেক্স আছে দিয়েছি না, ফ্লেক্স দেওয়া আছে। লোগোটাতে কিছু দেওয়া হয়নি তো? ফ্লেক্স দিয়ে চালিয়েছি ন্যাভটাকে টার্গেট করে। ও আচ্ছা, ও আর ডিভ নেই, কোনো ডিভ নেই। ঠিক আছে।
আচ্ছা অ্যালাইনেটে দিলাম ওয়াই অ্যাক্সিস ওকে বসানোর জন্য। এবার সেম জিনিস করবো আমি ন্যাভ লিঙ্কস এর ক্ষেত্রেও। সেম ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স র্যাপ আর ন্যাভ লিঙ্কস এলআই তে একটা মার্জিন রাইট দিয়ে দেবো, এটা গ্যাপ ক্রিয়েট করবে। ঠিক আছে, বোঝা গেল? এবার ন্যাভলিংস এলআই অ্যাঙ্কারকে টার্গেট করে ডিসপ্লে ব্লক আর টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, এই দুটো লাইন যদি লেখো তাহলে আরো জিনিসটা ভালো হয়ে যাবে, বেটার হয়ে যাবে। এবার এখানে খেয়াল করে দেখো সব ঠিক আছে, এই লোগোর ইমেজটা এখানে একটা গ্যাপ তৈরি করছে হেডারে। গ্যাপটাতে দেখতে বাজে লাগছে, মনে হচ্ছে লোগো ইমেজটা উপর দিকে সেটা বসে আছে, নিচে কিছু একটা কারণে গ্যাপ ক্রিয়েট হয়েছে। এই গ্যাপটাকে ঠিক করা যায়, কিভাবে ঠিক করব? এটা যদি লিখি তাহলে গ্যাপটা ঠিক হয়ে যাবে। হেডার আইএমজি তে ডিসপ্লে ব্লক। ঠিক আছে, বলো কে কি বুঝতে পারলে, কে কি বুঝতে পারলে না বলো। ঠিক আছে, তাহলে বুঝে গেছো সবাই? চলো বানাও। সেটা একবার বুঝতে পারিনি, প্র্যাকটিস করতে হবে, নাহলে হবে না। ভেরি গুড, মিডিয়া কোয়ালিটা বানাও। আর এটা রেকর্ডিং দেখে দেখে বানাবে।